2006 সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত উইকিলিক্স যেসব গোপন নথিপত্র, ভিডিও ফুটেজ ও ইমেইল প্রকাশ করেছে তা থেকে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। I want you to know that we are taking aggressive steps. তবে আসলে যে কারণে উইকিলিক্স ভয়ঙ্কর তা হলো এর গতিপথ অদৃশ্য ও কোনো সেন্সর সিস্টেমেই ধরা পড়ে না এবং কারিগরিভাবে ওয়েবসাইটটি এমন নিখুঁত যে এটাকে ধ্বংস করতে হলে সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থাকেই উড়িয়ে দিতে হবে। তথ্যযুদ্ধ বা এই কেলেঙ্কারির পাশাপাশি এবারও মানুষকে সর্বশান্ত করেছে প্রকৃতি। 12ই জানুয়ারি বছরের শুরুতেই ভূমিকম্পে হাইতিতে মারা যায় প্রায় 2 লাখ মানুষ। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.3। কথায় আছে মানুষের কান্নায় প্রকৃতি কাঁদে, তবে সেই কান্নাও যে এত প্রাণনাশী হতে পারে তার প্রমাণ পাকিস্তানের উত্তরাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা। 3000 মানুষের মৃত্যু আর 20 লাখ মানুষের ঘর ছাড়ার ঘটনা ছিল অসহনীয় এক মানবিক বিপর্যয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বন্যা আর ভূমিধসে ইন্দোনেশিয়ার মানুষও ছিল দিশেহারা। এদিকে প্রকৃতির তাণ্ডব ঠেকাতে মেক্সিকোর কানকুনে একরকম কানাকানি করেই জলবায়ু সম্মেলন শেষ করেছে তৃতীয় বিশ্বের নিরুপায় প্রতিনিধিরা। প্রাকৃতিক দুর্যোগের সাথে পাল্লা দিয়েছিল দুর্ঘটনাও। কম্বোডিয়ার রাজধানী নমপেনে পানি উৎসবে ভিড়ের চাপে প্রায় 350 মানুষের মৃত্যু, আর থামতে দেয়নি উৎসবের সেই জলের ধারা। বিমান দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। এর মধ্যে 10ই এপ্রিল পোল্যান্ডের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান সহ 132 জনের মৃত্যু ছিল মর্মান্তিক। বিমানটি রাশিয়ায় এসে বিধ্বস্ত হয়। অন্যদিকে এপ্রিলেই আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছাইভস্য এক উটকো ঝামেলার সৃষ্টি করে। জমে থাকা বরফের চূর্ণ বিচূর্ণ অংশ সিলিকন হয়ে বাতাসে উঠতে থাকায় দুর্ঘটনা এড়াতে পুরো ইউরোপে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। যুদ্ধ না হলেও যুদ্ধ ভাবের আদান প্রদান ঘটে 2 কোরিয়ার মধ্যে। তবে শেষ পর্যন্ত সংঘাত শুরু না হওয়ায় বোঝা যায়নি কে সন্তুষ্ট বা অসন্তুষ্ট। এবছরই থাইল্যান্ডে সেনাবাহিনী নামিয়ে নির্মূল করা হয় সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের। অন্যদিকে মিয়ানমারের কঠিন সামরিক জান্তার হৃদয় গলেছে এবারই। টানা 15 বছর বন্দী থাকার পর তারা মুক্তি দিয়েছেন সেদেশের গণতন্ত্রের প্রতীক বিরোধী নেত্রী অং সান সুচিকে। চেষ্টা করলে কি না হয়, এমন করেই অসম্ভবকে সম্ভব করেছে চিলির মানুষ। সান হোজে সোনার খনিতে 33 জন শ্রমিককে 2 মাস আটকা থাকার পর উদ্ধার করে বিস্ময় সৃষ্টি করে চিলি। ওই ঘটনায় 24 ঘন্টা সারা বিশ্বের প্রচার মাধ্যম থমকে যায় এবং উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত অবিরাম প্রচার করে মানুষের এই বিজয় কাহিনী। ভূমি নোমান, এটিএন বাংলা। সরকার জনগণের সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ আন্দোলনের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি। মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপি ও ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন। এর আগেই সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাস নেতাদের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। আজকে অসংখ্য ছাত্র নেতা, যুব নেতা, বিএনপির নেতা তাদের কাছে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তখন করে এটা সরকার যখন জনগণের সমস্যাগুলো সমাধান করতে পারে না, জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, তখন তার দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য আজকে বিভিন্নভাবে সরকার এই প্রচেষ্টাগুলো চালাচ্ছে। আজকে এই ফ্যাসিবাদী সরকারকে বাধ্য করতে হবে যে মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে তারা যেন দেশে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে। আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার না করে তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে সুজন আয়োজিত বাংলাদেশে আইনের শাসনের বর্তমান অবস্থা শিরোনামের এক সেমিনারে এই গুরুত্ব দেওয়া হয়। শাহনাজ মনির রিপোর্ট। বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসনের যে প্রাতিষ্ঠানিক আকৃতি গড়ে ওঠার কথা ছিল তা ওঠেনি। প্রায়ই দেখা যায় যারা আইন প্রয়োগ এবং প্রণয়ন করেন তারাই অধিকাংশ সময় আইন ভাঙেন। আইনে নির্মোহ প্রয়োগ করতে হবে। দল মত, ব্যক্তি, নারী পুরুষ সবকিছু নির্বিশেষে আমাদের আইন প্রণেতারা যদি আইন মেনে না চলেন তাহলে কিন্তু কোনোভাবেই দৃষ্টান্ত তো সৃষ্টি হবে না, এর মাধ্যমে কিন্তু আইন প্রয়োগও অসম্ভব হয়ে যাবে। আইনের শাসনের উল্টাটা হলো ফ্যাসিজম।
জনগণ চায় আইনের শাসন, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী চায় না। আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার না করে তাদের দায়িত্বের ব্যাপারে দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন বক্তারা। আজকে আইনের শাসনের মূল দুর্বলতাটা কোথায়? যে জবাবদিহির কোনো ব্যাপার নাই, কেউ কাউকে কোনো উত্তর দিতে বাধ্য না, এবং সেখানেই আমাদের বলতে হবে যে কোন রকম আইনের শাসন বলতে যে কিছু নেই, এবং সেটি আস্তে আস্তে ফ্যাসিজমে পরিণত হয়। আইনকে আশ্রয় করে মানুষের কতগুলো মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে হরণ করার প্রচেষ্টা চলছে। প্রশাসনকে নিরপেক্ষ রাখা, সংসদ কার্যকর করা এবং বিচার বিভাগের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি সেমিনারে আহ্বান জানানো হয়। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা। খুলনা হরকাতুল জেহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানকে 5 দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে মুফতি হান্নানকে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 1999 সালে খুলনার কাদিয়ানী মসজিদে জুমার নামাজের সময় টাইম বোমা বিস্ফোরণে 7 জন নিহত এবং 30 জন আহত হয়। এ ঘটনায় কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পেরে সিআইডি পুলিশ 2001 সালে চূড়ান্ত রিপোর্ট দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মুফতি হান্নানকে এ মামলার গ্রেপ্তার দেখানো হয়। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। প্রতিকূল আবহাওয়া, ঝড় ও অকাল বন্যায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার জনজীবন। উত্তর পূর্ব যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশাল অঞ্চল জুড়ে শীতকালীন ঝড়ের প্রভাবে তুষারপাতের কারণে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে অকাল বন্যায় গৃহবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কঙ্কন নাগ। যুক্তরাজ্য খানিকটা মুক্তি পেলেও এবার প্রকৃতির রোষানলে পড়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপ। শীতকালীন ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া সহ বেশ কয়েকটি রাজ্যে প্রায় বন্ধ হয়ে গেছে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কয়েক হাজার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে আটকা পড়েছেন বড়দিনের ছুটি কাটাতে আসা পর্যটকরা। তবে আটকে থাকা ফ্লাইট চালু করতে যথাসাধ্য চেষ্টা করছে বিমানবন্দরগুলো। Well, our flight was canceled maybe Tuesday when we get to go home. এছাড়া আগামী 2-1 দিনের মধ্যে আরো তুষারপাতের পূর্বাভাস থাকায় কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ক্যাটাগরি 1 ঘূর্ণিঝড় তাসার প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণ ও অকাল বন্যায় গৃহবন্দী হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার তাসমানিয়া সহ বেশ কয়েকটি রাজ্যের লাখ লাখ মানুষ। এছাড়া নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড সহ উত্তর, মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু রাজ্যে আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে রাশিয়া, জার্মানি ও বেলজিয়াম সহ পুরো ইউরোপে শুরু হয়েছে অবিরাম তুষারপাত। ভারী তুষার বৃষ্টিতে পুরোপুরি বিপর্যস্ত মস্কোর বিদ্যুৎ ব্যবস্থা। এছাড়া রাস্তায় কয়েক ফুট পর্যন্ত বরফ জমে থাকায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহনগুলো। সব মিলিয়ে বড়দিন ও বছর শেষের ছুটি এখন বন্দি দশায় পরিণত হয়েছে এসব দেশে বেড়াতে আসা পর্যটকদের কাছে। কঙ্কর নাগ, এটিএন বাংলা। সন্ত্রাসী তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে লন্ডনে আটক 5 বাংলাদেশি সহ আটক 9 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার কোর্টে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনকে ইংল্যান্ডের বিভিন্ন স্থাপনা ও পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। রাঙ্গামাটির নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমার গাড়ি বহরে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সাথে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি ফেরার পথে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সন্তু লারমার গাড়িবহ রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় এসে পৌঁছলে পাহাড়ের দুই পাশ থেকে কে বা কারা ইট ছুড়ে মারে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লার্মা সহ আদিবাসী সংগঠনগুলোর আপত্তির মুখে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আজকে নির্ধারিত বিচারিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। সকালে ভূমি কমিশন কার্যালয়ের সামনে এই স্থগিতাদেশের নোটিশ জানানো হয়। এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সংসদ উপনেতা সৈয়দা সাজিদা চৌধুরীর এই বিচারিক কার্যক্রম উদ্বোধন করার কথা ছিল, কিন্তু সকালে তিনি অনুষ্ঠান স্থগিত করার কথা জানিয়েছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নাম হবে পাবলিক সিকিউরিটি ফোর্স পিএসএফ। শিগগিরই এই নাম বদল করা হবে। বিকেলে চট্টগ্রাম অঞ্চলের আনসার সদস্যদের দরবারে একথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। তিনি আরও জানান, 7 লাখ সদস্যের এই বাহিনীকে আধুনিক করতে বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ নির্মূলে জনমত সৃষ্টি এবং গ্রামাঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মানুষের সাথে মিলেমিশে কাজ করার জন্য আনসার সদস্যদের নির্দেশ দেন। সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হকের ৭৬তম জন্মদিন আজ। ঘরোয়া পরিবেশে তার জন্মদিন পালন করা হলেও কবিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। সকালে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে কর্মীরা তার বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কবির জন্মদিন উপলক্ষে তার লেখা তোমার নক্ষত্র এই রক্তের লোহিতে নামের একটি নতুন কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবিতে ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে মুন্সিগঞ্জে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। এ সময় মহাসড়কে সব প্রকার যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 8 কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 30,000 মানুষ অংশ নেয়। মানিকগঞ্জে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জাম ও বিপুল জাল সনদপত্র সহ এক যুবককে আটক করেছে র্যাব। দুপুরে মানিকগঞ্জের পৌর সুপার মার্কেটে কম্পিউটার জোন দোকানে অভিযান চালিয়ে র্যাব 4 সদস্যরা এসব উদ্ধার করে। র্যাব জানায়, এখানে বিভিন্ন স্তরের পরীক্ষার সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড, মুক্তিযোদ্ধা সনদপত্র ও ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সহ বিভিন্ন জাল সার্টিফিকেট তৈরি করা হতো। এবার একটি শোক সংবাদ। বিশিষ্ট শিল্পপতি আজিজ এন্ড কোম্পানির পরিচালক মোহাম্মদ বশির আহমদ খান সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। বাদ জোহর বাড়িধারা পার্ক রোড মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। এবারে বিশ্বকাপ ভারত জিতবে বলে আশা করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, একদিনের ক্রিকেটে ভারত এখন খুব ভালো খেলছে। তাদের পক্ষে বিশ্বকাপ জয় করা কঠিন হবে না। দেশের মাটিতে ভারতীয় দল 16 আনার সাফল্য পেয়েছে। সেই কারণে আশা করা যায় তারা এবারের বিশ্বকাপ জিতবে। গাঙ্গুলী আরও বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ভারতের পারফরমেন্স ভালো না হলেও তাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে। এবারের বিশ্বকাপ ও উপমহাদেশে অনুষ্ঠিত হওয়ায় ভারতের কাপ জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উইকেট ও পরিবেশ সম্পর্কে ভারতীয় ক্রিকেটাররা অবগত আছেন। পার্টেক্স খেলার খবর। গ্রামীণফোন পেশাদার বাংলাদেশ ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে 3বারের জাতীয় লিগ চ্যাম্পিয়ন আবাহনী ও শেখ জামাল ক্লাব। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলাটি গোলশূন্য ড্র হয়। খেলার প্রথমার্ধে 4 এবং 18 মিনিটে শেখ জামাল আবাহনীর গোলমুখে সংঘবদ্ধ আক্রমণ চালিয়ে সুযোগ সৃষ্টি করে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আবাহনী আক্রমণে উঠলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেলবোর্নে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের নিয়ন্ত্রণ এখন ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে 346 রানে এগিয়ে আছে তারা। তাদের হাতে আছে 5 উইকেট। বিনা উইকেটে 157 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংলিশরা। দলের স্কোরে 2 রান যোগ করতে অ্যালিস্টার কুককে হারায় তারা। 4 ওভার পর সাজঘরে পথ ধরেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। এরপর কেভিন পিটারসনকে নিয়ে বিপর্যয় সামাল দেন জোনাথন ট্রট। ক্যারিয়ারের 21তম 50 পূর্ণ করে পিটারসন ফিরে গেলেও ম্যাট প্রায়রকে সাথে নিয়ে ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি তুলে নেন ট্রট।
5 উইকেটে 444 রানে দ্বিতীয় দিন শেষ করে ইংলিশরা। ট্রট 141 ও প্রায়ার 75 রানে অপরাজিত থাকেন। অজিদের প্রথম ইনিংস ঘুটে গিয়েছিল মাত্র 98 রানে। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারে বিমান বাহিনীর পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন করবে সরকার, জানালেন প্রধান